কয়েকদিন আগে একটা খবর হয়তো আপনার চোখে পড়েছে। 2026 সালের ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ ইআইইউ গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 171তম। অর্থাৎ শুধু লিবিয়ার ত্রিপলি আর সিরিয়ার দামেস্কই হচ্ছে ঢাকার নিচে। এবং অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, এ দুটো দেশই কিন্তু যুদ্ধবিধ্বস্ত, আর বাংলাদেশ এই যুদ্ধ অবস্থা কাটিয়ে এসেছে আরও 55 বছর আগে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা র্যাঙ্কিং, নাকি র্যাঙ্কিংয়ের ভেতরেও লুকিয়ে আছে অন্য কিছু? এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই, তবে তার আগে আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। ইআইইউ কিন্তু সুন্দর শহর নির্বাচন করে না। তারা দেখে একটা শহরে একজন মানুষ কতটা স্বাভাবিক, নিরাপদ এবং স্বস্তিদায়ক জীবন কাটাতে পারে। সেই জন্য তারা 5টি বিষয় বিবেচনা করে: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। আর মোট 30টারও বেশি সূচকের ভিত্তিতে এই স্কোরটা তৈরি হয়। আর এসব বিবেচনা করতে গেলেই একের পর এক ঢাকার সমস্যা ধরা পড়ে। এই ইআইইউর রিপোর্ট অনুযায়ী ঢাকার মোট স্কোর হচ্ছে 42, কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অবকাঠামোতে ঢাকার স্কোর মাত্র 27। শিক্ষা খাতে তুলনামূলক ভালো স্কোর থাকলেও স্বাস্থ্যসেবা, পরিবেশ এবং অবকাঠামো শহরটিকে নিচের দিকে টেনে নিয়ে গেছে। কিন্তু আমরা তো ঢাকাকে বদলাতে দেখেছি। মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, তাও আমরা পাস করতে পারছি না। কারণ এই দেশ কতগুলো মেগা প্রজেক্ট বানিয়েছে, যা নিয়ে ইআইইউর কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা দেখে প্রকল্পগুলো একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনকে কতটা সহজ করছে। মনে করেন আপনার এলাকায় মেট্রো রেল ঠিকই আছে, কিন্তু আপনার অফিসে যেতে এখনও 2 ঘন্টা লাগে। বর্ষার রাস্তায় হাঁটু সমান পানি জমে, ফুটপাত দখল হয়ে আছে, বাসে উঠতে গেলে যুদ্ধ করতে হয়, হাসপাতালের জরুরি সেবা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি আমি লাইনে দাঁড়িয়ে থাকি। তাহলে কাগজে কলমে উন্নয়ন হলেও আমাদের দৈনন্দিন জীবনের মান কতটা বদলালো? শহর পরিকল্পনাবিদ জেন জেকবস তার বিখ্যাত বই দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ গ্রেট আমেরিকান সিটিজে লিখেছিলেন, cities have the capability of providing something for everybody only because and only when they are created by everybody. অর্থাৎ একটা শহর তখনই সবার জন্য কাজে আসে যখন সেটা সবার কথা ভেবে পরিকল্পনা করা হয়। শুধু বড় বড় স্থাপনা বানালেই একটা শহর বাসযোগ্য হয়ে যায় না। মজার বিষয় হলো, বাংলাদেশের সরকারও বহু বছর ধরে একই লক্ষ্য ঘোষণা করে আসছে। আমরা প্রত্যেকটা বাজেট বক্তৃতায় দেখি পরিকল্পিত নগর উন্নয়নের কথা। প্রায় সব সরকার, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকে বাসযোগ্য ঢাকা গড়ার কথা, থাকে পুরান ঢাকার উন্নয়ন, রিং রোড, জলাবদ্ধতা নিরসন, উন্মুক্ত স্থান বৃদ্ধির পরিকল্পনা। সেক্ষেত্রে যদি পরিকল্পনা থাকে, প্রকল্প থাকে, বাজেট থাকে, ঢাকা এখনও কেন 171 নম্বরে? জানি আমাদের কারো কাছেই সেই পরিষ্কার সদুত্তর নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা বেশিরভাগ সংবাদেই বলা হয় না। ইআইইউ একটা রিলেটিভ ইন্ডেক্স, অর্থাৎ শুধু আপনার উন্নয়ন নয়, অন্য শহরগুলো কত দ্রুত উন্নতি করছে সেটাও এখানে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু 2026 সালের রিপোর্টের দিকে তাকাই, দেখছি চীনের বেশ কয়েকটি শহর স্বাস্থ্যসেবায় উন্নত হয়েছে, ফলে দেশটা দ্রুত উপরের দিকে উঠে গেছে। জাপানেরও কিছু শহরের স্কোর ভালো বিভিন্ন খাতে, ফলে তারও উন্নতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু শহর যুদ্ধের কারণে নিচে নেমে গেছে। অর্থাৎ আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকলেও অন্যরা আমাদের থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ঢাকার ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। শুধু তাই না, ঢাকার ক্ষেত্রে আরও অনেক ভয়াবহ ঘটনাও ঘটেছে। কী ঘটেছে সেটা জানার জন্য একটা প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, আমরা কি শহরটাকে মানুষের জন্য বানাচ্ছি, নাকি বানিয়ে ফেলছি আর মানুষকে শহরের সঙ্গে বানিয়ে নিতে বা ফিট ইন করতে
বাধ্য করছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের শুধু ইকোনমিস্টের রিপোর্ট নয়, নগর সমাজবিজ্ঞানী, বিশ্বব্যাংক এবং বাংলাদেশের নিজের নগরায়নের ইতিহাসের দিকেও তাকাতে হবে। বিশ্বব্যাংক বহু বছর ধরেই একটা বিষয় বলে আসছে। তাদের বাংলাদেশ আরবানাইজেশন রিভিউ এবং টুয়ার্ড গ্রেট ঢাকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় অংশই ঢাকাকে কেন্দ্র করে হয়েছে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, ব্যবসা সব কিছুর কেন্দ্র হয়ে উঠেছে এই একটা শহর। ফলে মানুষ শুধু ঢাকায় থাকতে চায় না, ঢাকায় আসা তার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। অর্থাৎ আমরা যে শুধু একটা শহর তৈরি করেছি তা না, পাশাপাশি আমরা পুরো দেশটাকেই ধীরে ধীরে এই শহরের ওপর নির্ভরশীল করে ফেলেছি। নগর অর্থনীতিবিদ এডওয়ার্ড গ্লেজার তার ট্রায়াম্প অফ দ্য সিটি বইয়ে লিখেছিলেন, সিটিজ মেক আস রিচার বিকজ দে ব্রিং পিপল ক্লোজার টুগেদার। অর্থাৎ শহর মানুষের জন্য সম্পদ ও সুযোগ তৈরি করে। কিন্তু পরের আলাপটাও গুরুত্বপূর্ণ। যদি সেই শহর পরিকল্পনার চেয়ে দ্রুত বাড়তে থাকে, তাহলে একই শহর মানুষের জীবনকে কঠিনও করে তুলতে পারে, যার প্রমাণ আমরা ঢাকাবাসীরা। এই জায়গাটিতে ধরেন উদাহরণটাই দিই। মনে করেন সরকার প্রতি বছর 10 ইউনিট উন্নয়ন করছে, কিন্তু একই সময়ে যদি জনসংখ্যার চাপ 15 ইউনিট বাড়ে, তাহলে শেষ পর্যন্ত উন্নয়নের চেয়ে সমস্যাই দ্রুত বাড়বে। আর এটাই হলো ঢাকার বাস্তবতা। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসছেন, নতুন আবাসন তৈরি হচ্ছে, নতুন গাড়ি রাস্তায় নামছে, কিন্তু রাস্তা কি সেই অনুপাতে বাড়ছে? খেলার মাঠ বাড়ছে? উন্মুক্ত স্থান বাড়ছে? সবগুলোর উত্তর না। একই সাথে আমরা দেখছি হাসপাতালের সক্ষমতাও বাড়ছে না, যার ফলে উন্নয়ন হলেও স্বস্তি নেই কোথাও। নগর সমাজবিজ্ঞানী ডেভিড হার্ভে বলেছিলেন, শহর শুধু ভবন আর রাস্তার সমষ্টি নয়, শহর এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, চলাচল করতে পারে এবং জনপরিসর ব্যবহার করতে পারে। কি মনে করেন, আপনার আমার এই শহরে সেই মর্যাদা আছে? ঠিক এই ধারণাটা মাথায় রেখেই আমরা যদি ইআইইউর রিপোর্টটা আরেকবার দেখি, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়। ঢাকার সবচেয়ে খারাপ স্কোর অবকাঠামোতে। মানে হচ্ছে রাস্তার মান, গণপরিবহন, ভালো আবাসন না থাকা, পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, এই সবগুলোর একটা তথৈবচ অবস্থা। ফলে একটা শহরে 5টি কেন 10টা ফ্লাইওভার কিংবা মেট্রো স্টেশন থাকতেই পারে, কিন্তু এত কিছু থেকেও সাধারণ মানুষের উপর যদি মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে কিংবা হাঁটতে হাঁটতে মাথার উপরে একটা ইট এসে পড়ে আর সে কারণে সে যদি মরে যায়, তাহলে সেই শহরের বাসযোগ্যতা বাড়ে না। এখানে সরকার বলতেই পারে ঢাকার সমস্যা একদিন তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে অপ্রতিরোধ্য নগরায়ন, সীমিত জমি এবং বিপুল জনসংখ্যার চাপ এই সংকট তৈরি করেছে। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ এইসব দীর্ঘমেয়াদী সমাধানের অংশও তারা বলেন। কিন্তু সবই তো আমরা জানি প্রায় গত কয়েক দশক ধরে। তাদের যুক্তিও যদি আমরা আমলে আনি, তবু তো প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক সূচকে শহরটি টানা কয়েক বছর বিশ্বের নিচের সারিতেই যদি থাকে, তাহলে উন্নয়নের সাফল্য কিভাবে মাপা হবে? জানি এর উত্তর না সরকার না জনগণ কারো কাছেই নেই পরিকল্পনাবিদদের কাছেও। কিন্তু জানি এটা শাসন ব্যবস্থার সমন্বয় এবং পরিকল্পনার বিষয়। ঠিক এই জায়গাটিতে বিশ্ববিখ্যাত নগর পরিকল্পনাবিদ জেইন জেকবসকে আরেকবার টানতে চাই। তিনি লিখেছিলেন কোন একটা জায়গায়, দেয়ার ইজ নো লজিক দ্যাট ক্যান বি সুপারইম্পোজড অন দ্য সিটি, পিপল মেক ইট। অর্থাৎ শহরকে কাগজে আঁকা যায় না, কিন্তু বাসযোগ্য করে মানুষ, তাদের ব্যবহার এবং সেই ব্যবহারকে কেন্দ্র করে তৈরি হওয়া নীতিমালা। ঢাকা কি সেদিকে আগাচ্ছে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।